বিরতির পর ফিরে এলাম। সাফ কথা, একটা সাফ কথা প্রথমেই শুনিয়ে রাখি, যারা আইনসম্মতভাবে আইন মেনে যারা দত্তক নিচ্ছেন তারা কিন্তু পুণ্যের কাজ করছেন, তালিকায় একদম উপরের দিকে উঠে যাচ্ছেন। আর যারা চুরি করছেন বা চুরির কাজে যারা অংশগ্রহণ করলেন, একদম পরিষ্কার বলা যায় যে তারা কিন্তু পাপ করছেন, পাপ করেছেন এবং তার ফল ভোগতেই হবে তাদের। এই ব্যাপারে কোনো সাফ কথা এটা, তাই তো সত্যদা? একদম সাফ কথা। তবে এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ আবার একটা খবরের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে ঘটনা, আসানসোলের বড়াচক স্টেশনের রেল লাইনের ধার থেকে 1 বছরের একটি শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। আসানসোলের বড়াচক স্টেশনের রেল লাইনের ধার থেকে 1 বছরের একটি শিশুকন্যাকে উদ্ধার করেছে আরপিএফ। তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা সেই ছবিটা দেখছেন, সদ্যজাত পর মানে কিছুদিনের একটি শিশু, এবং শিশুটির 2টি হাতের আঙুল ও মাথায় ক্ষতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা মনে করছেন শিশুটির অস্ত্রোপচার করা হয়েছে। আপাতত শিশুটির অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। কে বা কারা শিশুকন্যাটিকে রেল লাইনে ফেলে গিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ, এবং পুলিশের প্রাথমিক অনুমান এই শিশুটিকে চুরি করা হয়েছে এবং কোথাও রাখা হয়েছিল, এবং তারপর ধরপাকড়ের ভয়ে তাকে রেল লাইনের ধারে ফেলে রেখে যাওয়া হয়েছে। একদম টাটকা প্রতিবেদন। একেবারে ঘটনাটি রবিবারেরই ঘটনা, অর্থাৎ আজকেরই ঘটনা। এটি উদ্ধার হয়েছে, শিশু কন্যাটিকে উদ্ধার করা হয়েছে বড়াচক স্টেশনের রেল লাইনের ধার থেকে, এবং যথেষ্টই হচ্ছে তার 2টি আঙুলে আঘাত রয়েছে এবং মাথা তার আঘাত রয়েছে, এবং তাকে অস্ত্রোপচার করা হয়েছিল, কিন্তু তারপরে ফেলে রেখে দেওয়া হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে গোটা ঘটনাটার। সত্যবাবু, এই যে পাপ পুণ্য আইন, এর মধ্যে আমরা কিন্তু এখন রয়েছে গোটা সমাজে, কিন্তু এই যে নানা রকম এখন ঘটনা ঘটছে, তার মধ্যে একটি ঘটনা সামনে চলে এসেছে, বারবার উঠে আসছে, যে অ্যাডপশন অর্থাৎ দত্তক নেওয়া। আমরা জানি যে কেন, ওই চাহিদা যোগানের মধ্যেই ব্যাপারটা, মানে একেবারে পণ্য, শিশু পণ্য, এই ব্যাপারটি কোনো আধুনিক সমাজ, আধুনিক রাষ্ট্র আমরা মেনে নিতে পারবো না। এটা মেনে নেওয়া যায় না, সাফ কথা এটাই। এখান থেকে দাঁড়িয়ে যে একটা বড় একটা পাপের বৃত্ত তৈরি হয়েছে, সেখান থেকে তুলে নিয়ে আসার দায়িত্ব অনেকটাই। এবং যেহেতু আপনি শিশু সুরক্ষা নিয়ে কাজ করেন, একদম স্পেসিফিক্যালি কি বলবেন বলুন। দেখুন, আমার যেটা মনে হয় কি, যে মানুষ এখানে তো বলেছি 2টো চক্র। একটা একেবারে এই বাবা মায়ের সন্তানহীন বাবা মা বা যারা সন্তান চাইছেন তাদের অসহায়তার সুযোগ নিয়ে একটা বেআইনিভাবে একটা চক্র গড়ে উঠছে। আর এই চক্রের ফাঁদে পা দিতে গিয়ে যারা অসহায় বাবা মা তারাও বেআইনি কাজ। এক এক করে এবার আসি। ধরুন শ্রীকৃষ্ণ নার্সিংহোম, অতি পুরনো। আমি যখনই ঘটনাটা ঘটে, একজন প্রাক্তন কেন্দ্রীয় দুদে গোয়েন্দা অফিসার বলেছিলেন যে পার্থ চ্যাটার্জি ধরা পড়েছেন, কিন্তু আমরা তো জানি, আমি তো ওনাকে চিনি, মির্জাপুর এলাকার তিনি বাসিন্দা। দুজনেই মানে তিনিও শর্ট লেগে পরবর্তীকালে চলে গেছেন, ওই চিকিৎসকও তিনি চলে গেছেন। দিলীপ বাবু, ওনাকে এলাকায় কানাঘুষো শোনা যায়, অনেকেই বলতেন গর্ভপাতের ডাক্তার, এবং এলাকাবাসীর একটা নির্ভরতা পাওয়ার জন্য উনি ফ্রিতে ট্রিটমেন্ট করতেন, এরকমও শোনা যায়। এবং তার রাজনৈতিক যোগাযোগ, প্রথমে বাম ফরওয়ার্ড ব্লক করতেন, পরবর্তী ক্ষেত্রে তিনি ভারতীয় জনতা পার্টির ডাক্তার সেলের নেতা ছিলেন। শ্রীকৃষ্ণ নার্সিংহোমে তো অনেকেই জানতেন যে কিছু একটা হয়, কিন্তু মেডিকেল ব্যাপারটা এত জটিল এবং লোকে তো বুঝবে না, ফলে একটা চলছে। এবং বহু স্বেচ্ছাসেবী সংস্থা, মিলেনিয়াম বা হচ্ছে অন্যান্য এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কিভাবে এর মধ্যে, তারা তো এরা কিন্তু নিশ্চয়ই রেজিস্টার্ড এরা সবাই। দেখুন, স্বেচ্ছাসেবী সংস্থা যারা কাজ করছে তাদের প্রত্যেককেই অনেকগুলো রেজিস্ট্রেশন নিতে হয়। একটা হচ্ছে সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট বা ট্রাস্ট অ্যাক্ট বা কোম্পানিজ অ্যাক্টের সেকশন 25, যেটা নন প্রফিট, সেটাই নিতে হয়। কিন্তু এটা নিয়েই কিন্তু একটা অ্যাডাপশন এজেন্সি খোলা যায় না। অ্যাডাপশনের জন্য সেন্টার অ্যাডাপশন রিসোর্স এজেন্সির রিকগনিশন নিতে হয়। এছাড়া যারা ফরেন টাকা নেয় তাদের ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার্ড করতে হয়। আর এইগুলো করতে গিয়ে সরকারি স্তরে ইনভেস্টিগেশনের পদ্ধতি আছে, এবং সেটা রাজ্য সরকারেরও আছে। এবং এই ঘটনা ঘটার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শিশু কল্যাণ মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী যথেষ্ট দক্ষতার সঙ্গে কঠিন পদক্ষেপ নিয়েছে যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে। কিন্তু যদি বলছি, এরা কিন্তু সংখ্যায় নগণ্য, আর এই নগণ্য লোকগুলোই কিন্তু এই আড়ালে থেকে সর্ষের মধ্যে ভূতের মতো এই কাজগুলো জাল বিস্তার করে ফেলেছে। একটা ইন্টারাপ্ট করব আপনাকে, উইথ ইওর পারমিশন। অ্যাবসলিউটলি। যেটা
এরা যে কাজগুলো করছে। একজন দূরভাষে রয়েছেন, নিয়ে নি। বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমার তো হরিদাস পাল। হ্যাঁ বলুন। ঘটনা হচ্ছে শিশু পাচার হচ্ছে ঘৃণ্য জঘন্য কাজ। এই কাজ যারা করছে তারা খুব সচেতন ভাবেই করছে। আমার বক্তব্য যেটা, সিআইডি তদন্ত করছে, সিআইডি তদন্ত তো সারদার মতো হবে না। বিজেপির ডাক্তার ধরা পড়েছে, নির্মল মাঝি, সুদীপ্ত রায় এবং শান্তনু সেনের দলের লোকজনকে ধরা পড়বে নাকি তদন্ত গঙ্গাপ্রাপ্তি হবে? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনি মানে এত নিশ্চিত হয়ে যাচ্ছেন কি করে, আমার তো ভেবে আশ্চর্য লাগছে। না, এখানে ওনার কথার উত্তরটা আমি দিয়ে দিই, ওনার কথাটা বলে দিই। এখানে কোনো রকম রাজনৈতিক রং না দেখে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক রং হয় না, তাদেরকে যথাযোগ্য শাস্তি দেওয়া দরকার আছে। এটা সমাজের দাবি, সে যে দলেরই হোক এবং তার পিছনে জারি হাত বা মদত থাকুক। আপনাকে যেটা বলবো, সুরজিৎ বাবুর কথা শুনেই বলছি যে আমি যিনি ফোন করলেন তাকে যথেষ্ট সম্মান জানিয়ে বলছি যে সমস্ত বিষয়ে পার্টি পলিটিক্যাল ওভারভিউটা না টানা ভালো। যে কোনো দলেই মানে এটা একটি সামাজিক অপরাধ এবং এই পার্টি পলিটিক্যাল ওভারভিউ বা কানেক্টটাকে না এনে বলুন সবাই মিলে আমরা একসাথে চেঁচাই। একদমই তাই। ডক্টর নিমানি, দেখুন, সামাজিকভাবে একজন চিকিৎসক, একজন স্বেচ্ছাসেবী সংস্থা যিনি ফোন করছেন, তিনি, আমি, আপনি প্রত্যেকে আমরা সমাজবদ্ধ জীব। একটা সামাজিক অপরাধের মধ্যেও একটা রাজনীতি যখন চলে আসে, কিন্তু শিশু, তার বলার ক্ষমতা নেই, তার কিছু নেই, সে তো ডিপেন্ডেন্ট। এইরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে তার অধিকারটা কিন্তু এই যে এটা পাপ ছাড়া তো কিছু নয়। তার অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব, সমাজের দায়িত্ব। সমাজ যদি তাদের অধিকার রক্ষা না করতে পারে, সমাজ নিজে তাদের পজিশন থেকে বিচ্যুত হচ্ছে। তো তার জন্য আমাদের কিন্তু এখানে কিন্তু রাজনীতি নির্বিশেষে আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে কিন্তু এই জিনিসটাকে মীমাংসা করতে হবে। আর যারা ধরা পড়বে তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এটাই আলটিমেট। এখানে কিন্তু কোন রকম রাজনীতি আনা উচিত নয়। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা খুব কঠিন, কিন্তু তার কারণ হচ্ছে আইনের প্রভিশনটা অ্যামেন্ড করা দরকার। একদম একদম। তার কারণ হচ্ছে এখানে ডিপেন্ড করা অন্য কয়েকটা কথা বলতে, ডিপেন্ড করা জায়গা আছে। কাস্টাডিতে এলো কি করে, এটা ইটসেলফ ইজ এ ক্রাইম। আপনার ওর সঙ্গে কোনো রকম কোনো রিলেশন নেই, আপনার কাস্টাডিতে এলো কি করে, এটা তো ইটসেলফ ইজ এ ক্রাইম। এখানে কিন্তু শাস্তি না পাওয়ার, হ্যাঁ শাস্তি কতটা পেলো সেটা ইটস আ ম্যাটার অফ কোয়েশ্চেন, কিন্তু শাস্তি না পাওয়ার কোনো। এই যে হোমে যে বাচ্চাগুলোকে পাঠানো হচ্ছে, অনেক সময় অনেক নার্সিংহোমে বা হসপিটালে পেশেন্টদের অ্যাডমিট করা হয়, তারা করে কি, তাদের সদ্যজাত শিশুটিকে ফেলে পালিয়ে যায়, কারণ তার দায়ভারটা যাতে নিতে না হয়। বর্ধমান থেকে একজন আছেন দূরভাষে, কে বলছেন? নামটা দয়া করে বলবেন। হ্যাঁ, নাম হচ্ছে গৌতম ঘোষাল। হ্যাঁ বলুন গৌতম বাবু। তা আমি বলতে চাইছি, যেমন দোষীরা ধরা পড়ছে, এর জন্য তো খুবই তার্কিব আনন্দের বিষয় যে ধরা পড়েছে। তা আমার বক্তব্য হচ্ছে, এদের মধ্যেও একজন বড় গোড়া আছে, আর কি বড় মাথা যেটাকে বলে, তাদের যদি সরকার প্রশাসন ধরতে পারে আরো খুশি হব আমরা। নামটা বলুন। বড় মাথা যে আছে না, ব্যাপারটা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ। সুরজিৎ বাবু, সিআইডির তদন্তে যদি দেখা যায় মানে একজনের বাড়ি থেকে এগুলো পাওয়া যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে বাইরেও পাচার হয়েছে, বাইরেও শিশু পাচার হয়েছে। এখন বাইরে শিশু পাচার হয়ে গেলে তো আর সিআইডি একটা লেভেল অবধি যেতে পারবে, তারপরে হচ্ছে সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি। কনকারেন্ট জুডিকশন বলে একটা কথা আছে, কারণ স্টেটের বাইরে বেরোতে পারবে না। স্টেটের বাইরে বেরোতে গেলে তাকে আবার অন্য স্টেটের পারমিশন নিতে হবে। সেই পারমিশন নিয়ে গিয়ে সেই শিশুটিকে উদ্ধার করতে হবে। সেখানে আবার ডিএনএ টেস্ট, ব্লাড টেস্টের ব্যাপার আছে। এত কোটি কোটি মানুষের মধ্যে কার সন্তান, কতজন তার দাবিদার জন্মাবে, এইগুলো কিন্তু একটা বড় সমস্যা। কিন্তু একটা কথা ঠিক, যে এটা একটা র্যাকেট, একটা মাকড়সার জালের মতো, এটা একটা র্যাকেট। এবং এটা ওই বিভিন্ন জায়গায় যেগুলো হচ্ছে, বলতে খারাপ বা শুনতে খারাপ লাগবে, এগুলো ফ্র্যাঞ্চাইজির মতো তারা গজিয়ে উঠছে বিভিন্ন জায়গায়। আর একটা যে কথাটা আমি বলছিলাম, যে এনজিও যেগুলো আছে তাদের মডাস অপারেন্ডিটা কি, তারা মডাস অপারেন্ডিটা কি, এই নিয়ে আপনি দুবার প্রশ্নটা এই এটা আসছেন। আমি সত্যবাবুর কাছে আসছি, আরেকজন দূরভাষে রয়েছেন, তার কাছ থেকে অভিমত জেনে নি। কে বলছেন? নমস্কার, আমি সন্তোষ সেন হালতু থেকে বলছি। হ্যাঁ বলুন সন্তোষ বাবু। জঘন্য জিনিস ঘটছে, জঘন্য। এরা মানুষ না, এরা মানুষের মতো কিছু লোক চড়ে বেড়াচ্ছে। আসল কথা হচ্ছে, হ্যালো, হ্যাঁ বলুন। আসল কথা হচ্ছে, আমাদের দেশটা যখন তথাকথিত স্বাধীনতা পেল, স্বাধীনতা পাওয়ার পরে যাদেরকে আমরা উপরে তুললাম যে প্রকৃত দেশ দরদি কিনা, ভারতবাসীর দরদি কিনা, একটা সন্দেহ থাকছে। কেন এই ইনফ্রাস্ট্রাকচার ওনারা তৈরি করেননি। পরবর্তীকালে যে বা যারা একের পর এক এসছে, তাদের লক্ষ্য হচ্ছে নিজের
তবদিল করা এবং তথাকথিত জনগণের সেবার নাম করে নিজের ভূমিকা বাড়ানো। বেশ বেশ, মানুষগুলোকে ধন্যবাদ ধন্যবাদ। স্বাভাবিকভাবে বহু যারা রয়েছেন অনেকে উত্তেজিত, এবং একটা কথাই হচ্ছে যে এরা মানুষ, এই যে মান এবং হুঁশ নিয়ে যে একটা, ঠিক আছে সবই তো, পয়সা দরকার, জীবনে রোজগার দরকার, প্রফেশন দরকার, সবই আছে, কিন্তু তার উপর তো এই মানুষ জন্মের একটা মর্যাদাবোধ, আমরা মানুষ হয়ে জন্মেছি, তার একটা মর্যাদা থাকবে না? একটা শিশু, সে তো হচ্ছে প্রথম, মানে সেই আগামী দিনের মানুষ হবে, তার উপর যে ঘটনাটা ঘটছে, সেই মানুষ জন্মের মর্যাদাবোধকে যারা লঙ্ঘিত করলেন, এর থেকে বড় পাপ কিছু হয় না। এবং বারবার হচ্ছে দুটো জায়গায় স্বেচ্ছাসেবী সংস্থার মোডাস অপারেন্ডি নিয়ে প্রশ্নটা যেহেতু আসছে। এই কথা একটা জুড়ে এক সেকেন্ড, হ্যাঁ বলুন আপনি। আমি সুরজিৎ দার একজন ভক্ত, মানে আমার এই প্রথম সৌভাগ্য হলো ওনার সাথে প্যানেল শেয়ার করার, কিন্তু আমি ওনার অনুষ্ঠান দেখেছি। আমি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুজিত দা, আমি আরেকটা বিষয়ান্তরে যাচ্ছি। সেটা কি, যেমন ধরুন যদি রাস্তায় একটা পকেট মার ধরা পড়ে, তখন হাজার মব গিয়ে সে সত্যি পকেট মেরেছে কিনা না জেনে পেটাতে শুরু করে। আজকের ঘটনাটাও কিন্তু ঠিক তাই। আমি আমার জীবনের একটা সময় সাংবাদিকতা ছেড়ে এই সোশ্যাল সেক্টরে এসেছি, এবং আমি প্রথমে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান লুথেরান ওয়ার্ল্ড সার্ভিস, তারপরে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ, এবং অতি সম্প্রতি গত 30শে নভেম্বর আমি ক্রাই চাইল্ড রাইটস অ্যান্ড ইউ থেকে অবসর গ্রহণ করেছি, এবং আমার কথাবার্তা চলছে আরেকটি জাতীয় স্তরের সঙ্গে আমি যুক্ত হয়েছি। আমার জানা রয়েছে যে কত ভালো কাজ করছে, আমি নাম করতে পারি। আমি জানি বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটি, তারা 5-6টা স্টেটে কাজ করছে, আমাদের পশ্চিমবঙ্গে কাজ করছে, কলকাতা পুলিশের সঙ্গে কাজ করছে। আমি জানি প্রতিচি ইন্ডিয়া ট্রাস্ট অমর্ত্য সেনের, এটা ভুলে গেলে চলবে না। কৈলাস সত্যার্থী এনজিও করে এবং চাইল্ড লেবার নিয়ে বাচপন বাঁচাও আন্দোলন করে নোবেল প্রাইজ পেয়েছে। সুতরাং একটা ঘটনা ঘটলো আর সব কিছু গেল করছি তা না। এনজিও এমন অনেক কাজ করেছে যার ফলে আমাদের রাজ্যে, এবং সেটা অবশ্যই সরকারের সঙ্গে হাত মিলিয়ে, এবং আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার এনজিওগুলোর পরে যে লেন্স সেটা আগে থেকেই রেখেছেন, যাতে তারা ঠিকঠাক ভাবে কাজ করছে। আমি আরেকজন আছেন দূরভাষে, কে বলছেন দয়া করে নামটা বলবেন। অ্যাবসলিউটলি, এবং আগে থেকেই রেখেছেন, কে বলছেন? এখন নয়। দূরভাষায় কে রয়েছেন, দয়া করে নামটা বলবেন। সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সত্যবাবু, এটা ঠিক কথা। আমাদের হচ্ছে যারা ভালো কাজ করছেন, এই ডক্টর নিমানি কিছুক্ষণ আগে বলছিলেন না যে সমাজে অধিকাংশ মানুষই ভালো, এটা আমরা বিশ্বাস একটা করি। কথা সুবিধা যোগ করে দিই, যে এনজিও গুলো ভালো কাজ করছে তাদের কিন্তু আবার একটা নৈতিক দায় চলে আসছে, যারা খারাপ করছে সেই ব্যাপারটাকে রেস্টেন করা, যাতে চিহ্নিত করে দেওয়া, একদম, যাতে তাদের খারাপটা যদিও চিহ্নিত করার কাছে এখানেই তো সরকার বা সেখানে প্রশাসনের সহযোগিতা নিয়ে, কারণ যেহেতু ডাক্তারদের সঙ্গে সমস্ত ডাক্তারদের কম বেশি যোগাযোগ থাকে। একটু যারা অ্যাডপশন নিতে চাইছেন, অনেকে এরকম না বুঝে সেটা যে ফলস কাগজপত্র তৈরি করে দেওয়া হয়, এগুলো আকছার ঘটেছে। এবং অনেক অ্যাডপশন নেওয়ার পর সেই সন্তান যখন বড় হয়েছে, দেখা গেছে যারা অ্যাডপশন নিয়েছে তাদের বেশ প্রাণান্তকর অবস্থা। অনেকগুলো তো বিষয় থাকে, কোন জেনেটিক ফ্যাক্টর থাকে, বা হচ্ছে কালচারালি অ্যাডপ্ট করলো সেই পরিবারের মধ্যে, অনেকে এরকমও কিন্তু অনেক দুর্বিষহ ঘটনা। সুতরাং সবকটার মধ্যে একটা সায়েন্টিফিক, একটা বিজ্ঞানসম্মত অ্যাপ্রোচ এবং একটা আইনের ব্যাপার থাকা উচিত বলে কি আপনি মনে করেন? এটা তো ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো যদি একটু বড় বাচ্চাটাকে অ্যাডপ্ট করা হয় তখন এই কালচারাল ব্যাপারগুলো আসে, কিন্তু একটা নবজাতক শিশুকে নিয়ে এলে খুব একটা কালচারাল ব্যাপারটা আসে না। সে যাদের যে ফ্যামিলিতে যাবে সেই রকম ভাবে ফিনোটাইপ তার তৈরি হয়ে যাবে। কিন্তু একটা বাচ্চা ধরুন 5 বছর বয়স হয়ে গেছে, তারপর তাকে অ্যাডপ্ট করছেন, তখন কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। ক্ষেত্রে বলছেন এই ধরনের কোনো সমস্যা আছে? বলুন। একটা কথা বলি, একটা আরো কথা বলি, কি ব্যাপারটা হচ্ছে কিন্তু অ্যাডপশনের মধ্যে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, অ্যাডপশনের পরে যদি কোনো রকম কোনো রোগ যদি ধরা পড়ে, তাহলে সে কিন্তু সেই বাচ্চাটাকে সেই পেরেন্টস ডিসওন করতে পারে না আইনত। না, এটা রেলিংকুয়েন্স করতেই পারবে না, একদম ঠিক বলেছেন। দেখুন, সমাজতত্ত্বেও যেটুকু পড়েছি সোশিওলজি, তাতে আপনি যে কথাটা বলেছেন সুজিত দা, যে একটা মানুষের ব্যক্তিত্ব, এটা ম্যাকাইভার বলেছেন যে ব্যক্তিত্বের বিকাশ ঘটে তার হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং অধিকাংশটা কিন্তু এনভায়রনমেন্ট। বাচ্চা যদি ছোটবেলা থেকে থাকে তাহলে সে যার চারপাশে রয়েছে তাকে নিয়েই বড় হবে। আমি শুধু একটা ব্যাপারে, আমি কিন্তু লয়ার না, কিন্তু আমি একজন চাইল্ড রাইট লটা আমি পড়েছি। সেখানে অ্যাডাপশনের যে আইনগুলো রয়েছে, যেখানে সুরজিৎ বাবু অনেক বেশি জানেন, পুরনো আইন যেটা আছে হিন্দু অ্যাডাপশন মেনটেন্যান্স অ্যাক্ট,
এটা পুরনো আইন, কিন্তু আমাদের এখন যে আইনটি হয়েছে জুভিনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 2015, এই আইনটা কিন্তু যথেষ্ট প্রগ্রেসিভ এবং এই আইন মোতাবেক 2015-এ একটি অ্যাডাপশন গাইডলাইন্স করা হয়েছে, এখানে কিছু অ্যামেন্ডমেন্টও দেওয়া আছে। অ্যামেন্ডমেন্ট দেয়া আছে, বলা হয়েছে আপনারা কারাতে কেয়ারিং বলে একটা ডান দিকে ওয়েবসাইটে যান, kara.nic.in, গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করুন, আপনি একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন এবং আপনার চয়েস অফ অ্যাডাপশন এজেন্সি যেটাকে বলা হয় স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সি তার দিন, তারপরে আপনার হোম স্টাডি হবে, আপনি ফস্টার প্যারেন্টিং এ যাবেন, তারপরে আপনি পার্মানেন্ট অ্যাডাপশন পাবেন থ্রু কোর্ট। বেশ, এটা এমন আরো কিছু একজন আছেন, কঠিন ব্যাপার না, একটু দূরভাষে সময় লাগে। দূরভাষে আরো একজন আছেন, হ্যাঁ কে বলছেন? নমস্কার, আমি বাবন সেন কসবা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ। এমন একটা টাটকা জিনিস সমাজের ব্যাধি আপনারা তুলে ধরেছেন, রিয়েলি আপনাদেরকে আমি স্যালুট জানাই। ব্যাপার হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, ভারতবর্ষের এমন কোনো এলাকা নেই যেই এলাকার কোনো না কোনো কাউন্সিলর, কোনো না কোনো এমএলএ, কোনো না কোনো এমপি মধ্যে পড়ে। কাউন্সিলরকে আমরা বলি পুরো পিতা, অর্থাৎ তারা পিতা তুল্য। আজকে যে এনজিও গুলো বিভিন্ন জায়গায় গজিয়েছে, এই এনজিও সেট আপ করার সময় এরা কিন্তু বিভিন্ন জায়গায় মিটিং এ বাহবা নিয়েছে, অনেক সেবা দিল, কিন্তু এখন এই এনজিও গুলো কি কাজ করে না করে, অর্থাৎ আজকে যদি আমার ছেলে কোনো অন্যায় করে তখন তো তাকে বিভিন্ন গালি অমুকের বাচ্চা, অর্থাৎ বাবার দায়িত্ব থেকেই যায়। তাহলে এই যে এলাকার যারা পুরো পিতা পুরো মাতা, তাদেরকে ধরে তাদেরকে স্ক্যানিং করুন, তাদের দিয়ে বলান আপনার এলাকার যে এতগুলো বাড়ি, সে বাড়ির জিওগ্রাফি এবং সেগুলো ম্যাপ কোথায় কি হচ্ছে আপনাকে জানতে হবে। তবে তো পুরো পিতা শুধু ভোট নেওয়ার জন্য আর তাদেরকে ভোটের আগে কিছু দেওয়ার জন্য ওরা বেশ, কিন্তু ওদের ধন্যবাদ দায়িত্ব। ধন্যবাদ ধন্যবাদ। একটু বিষয় আসলে একটা ক্ষোভ যখন সঞ্চার হয় তখন মানুষের একটু ভূমিকা থাকে। আপনি সত্যবাবু, বুঝতে পারছি এটা কঠিন সময় এসে, কারণ ডাক্তার নিমানি একজন, আমরা জানি তাকে, এবং তিনি জুনিয়র ডক্টরস মুভমেন্ট এর প্রসঙ্গ তুলে ধরলেন। এগুলো কিন্তু সামাজিক অন্যায়ের বিরুদ্ধে এক সময় অ্যাবসলিউটলি চিকিৎসক সমাজই সেদিন ইয়ে হয়েছিলেন। যখন হয় মানে আসলে এই টাকা পয়সা, লোভ, পণ্য মানুষকে তো অনেক ক্ষেত্রে মানুষ থাকতে দিচ্ছে না, এবং স্বাভাবিকভাবে উনি যে কথাটা বলছেন তাহলে তো প্রচুর মানে ইনভেস্টিগেশনসটা বেড়ে যাবে, সন্দেহ, এটা আমরা কোনো সমাজের রীতি হতে পারে না। নিঃসন্দেহে এটা একটা খুব কঠিন সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। খুব স্পেসিফিক্যালি এই জায়গা থেকে আসতে চাই। একটা কথা আপনাকে জুড়ে দিই, এখানে কিন্তু সমাজে প্রহরী কিন্তু আমরা, Absolutely. ম্যান টু ম্যান কিন্তু Absolutely. পুলিশ দিয়ে মার্কিং করা Watchdog, সম্ভব copy নয়। or watchdog. এবার আমরা কিন্তু যদি এই বিষয়ে যথেষ্ট সজাগ, যথেষ্ট সচেতন হই, আমরা কাউন্সিলর বা এমএলএ এদের ঘাড়ে দায়িত্ব না বর্তিয়ে আমি নিজে স্বাধীন নাগরিক হিসেবে আমারও কিছু দায়িত্ব থাকে। এক সেকেন্ড, যে এটাকে আপনাদেরকে একটু restrain জানিয়ে করা। রাখি, ভদ্রেশ্বরে দিল্লি রোডের পাশে আরো একটি শিশুকে পাওয়া গেছে, এবং সেখান থেকে একজন দূরভাষে রয়েছেন পাশেই। কে বলছেন দয়া করে নামটা বলুন। হ্যাঁ, আমার নাম প্রণব নাগ, আমি ভদ্রেশ্বর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে দেখুন, আমি ছোটভাবে দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, এই ব্যাপারে এইভাবে পদক্ষেপ নিয়ে বিরাট কিছু করা যায় না। আমার মনে হয় সরকারের তরফে প্রচুর প্রচার দরকার, প্রচুর পরিমাণে প্রচার দরকার, এবং এই যে যারা এই ধরনের কাজ ইনভলভ, আজকে 2-4 জন পাওয়া গেছে, আমার মনে হয় এর শিকড় অনেক দূর আছে। অবশ্যই এটাকে খুঁজে বার করতে হবে সরকারকে, এবং সরকারের তরফে প্রচুর প্রচার দরকার। প্রচারটা এরকম হবে কি, যে যারা বাচ্চা ধরুন লালন পালন করতে পারছে না, বা যারা বাচ্চা চায় না অথচ তারা হয়তো বাচ্চা চলে এসছে, তারা এমন কোন লোকের কাছে যেন বাচ্চা হস্তান্তর না করে যে তার বাচ্চার জীবন সঞ্চয় হবে। বেশ তারা বেশ, যেন ধন্যবাদ বাচ্চারা- ধন্যবাদ। আমরা এমন একটা সময় হয়েছে, মানে দেখুন চারিদিকে এখন ফেলে পালাচ্ছে, প্রতি মুহূর্তে খবর এইটা আসছে। ভালো- যেটা কিন্তু দরকার আমি এটাও প্রথমেই দরকার, কিন্তু না- এটাও কিন্তু আমি বলবো একটা পজিটিভ সিগন্যাল যে ওদের মধ্যে ভয়টা ঢুকে গেছে। এক্স্যাক্টলি, এটাই আমি যেটা This is প্রথমে also one বললাম, advantage, হ্যাঁ। যে পুরো বেঙ্গল জুড়ে আমি কিন্তু আমি এটা আমি monitoring অন্তত হচ্ছে। সাফ কথা এটা বলতে চাই, এক সেকেন্ড, আমি সাফ কথা এটা বলতে চাই, যারা এই ধরনের করেছেন ঠিক আছে, প্রথমেই বলে নিচ্ছি আইন এগুলো রয়েছেন, কিন্তু পাপ করেছেন, পাপের অংশীদার থেকে বরঞ্চ একদম সরাসরি প্রশাসনের কাছে গিয়ে সারেন্ডার করে দিন। না, আমি এখানে আরেকটু টেকনিক্যালি বলি, কেউ যদি ইললিগালি এই ধরনের অ্যাডাপশন নিয়ে থেকে এখন ভয় পাচ্ছেন, প্রতিটি জেলায় রাজ্য সরকার জুভিনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী চাইল্ড ওয়েলফেয়ার কমিটি করেছেন। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির ক্ষমতা কোয়াসি জুডিশিয়ারি, তার মেম্বার এবং চেয়ারপারসন আছে, তাদের কাছে গিয়ে আপনি যদি দোষ স্বীকার করেন তাহলে শাস্তি কম হয়,
বা বেস্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ডকে মাথায় রেখে শাস্তি মুকুবও হতে পারে। বাবা মা আপনারা বাচ্চাটিকে সারেন্ডার করুন। অনেকে জানেনই না, চাইল্ড আইনটাই ওয়েলফেয়ার জানেন না। কমিটি অ্যাজ পার দি প্রভিশন অফ জুভিনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট, এইভাবে বাচ্চাগুলোকে রাস্তায় ফেলে দিয়ে যাবেন না। বিশেষ করে শীতের সময় অ্যাবসলিউট গ্রস ভায়োলেশন অফ চাইল্ড রাইট হিউম্যান রাইটস ভায়োলেশন, অ্যান্ড হিউম্যান রাইট ভায়োলেশন। এটা ঠিক কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাচ্চাটাকে সারেন্ডার করাটা না, ব্যাপারটা সেখানে কিন্তু প্রশাসন খতিয়ে দেখবে তারা বাচ্চার যথেষ্ট যত্ন নিচ্ছে কিনা। যদি দেখা যায় যে জেনুইন অ্যাডপ্টার, আপনার কথা পরিপ্রেক্ষিতে বলি, অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, বাচ্চাটাকে বড় একটা করেছে। সহজ প্রক্রিয়াটা আমি বলে দিই, এটা করা যেতেই পারে। যে যেখানে এই সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, সেখানে লোকাল থানায় একটা অ্যাপ্লিকেশন উইথ অ্যান এফিডেভিট দিয়ে যে আমি এটা নিয়েছি, হয়তো দোষ করেছি বা দোষ করিনি, সেটা পরে না, দোষের কি আছে? একজন শিশু, তার কোনো অপরাধ নেই, তিনি জন্মেছেন, তাকে কেউ নিয়ে একটা রিটেন অ্যাপ্লিকেশন দিয়ে, এবং তাতে লেখা থাকবে এফিডেভিটে যে আমি এর প্রপার মেইনটেনেন্স করছি, আমাকে এর আইনি অধিকার দেওয়া হোক, এইটা জমা দিয়ে রিসিভ করান, এবং এর ফার্দার যে প্রসেস সেটা তারাই গাইড করবে, এবং এই মেসেজ ডিএম এর কাছে যাবে, সেখান থেকে পরের স্টেপগুলো আপনাদেরকে কোঅপারেট করাবে। আপনারা দয়া করে, আমি করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করছি, শিশুগুলোকে যেখানে সেখানে এরকমভাবে ফেলে যাবেন না। ওদের কথাটা, ওদের ব্যাপারটা একটু চিন্তা করে, আপনারা বিবেচনা করে, মনুষ্যত্ববোধ বজায় রেখে আপনারা ডিসিশন নিন। একটা কথা একটু বলুন, বিশেষ করে এই যে ঠান্ডা, প্রশাসনকেও আমরা প্রশাসনের কাছে আবেদন করছি, প্রশাসনের তারা কাছে। যেন জেনুইন যারা Absolutely. অ্যাডপ্ট করেছে Absolutely. তাদেরকে যেন ফার্দার হ্যারাস না করেন, তাদেরকে তাদের জিনিসটাকে খুব সিম্প্যাথেটিক্যালি যেন বিচার করেন। এমপ্যাথেটিক্যালি, আদারওয়াইজ তাদের মধ্যে ভীতি যদি ঢুকে যায়, তাহলে কিন্তু তারা ওখানে গিয়ে রিপোর্টটা করবে না। না, আর একটা আমি বলে দিই, এই সুরজিৎ বাবু এবং ডক্টর নিমানির কথার পরিপ্রেক্ষিতে, দেখুন এই জুভিনাইল জাস্টিস সিস্টেমটা নির্ভর করছে 14টা প্রিন্সিপালসের উপরে, আর এই প্রিন্সিপালসটা হচ্ছে বেস্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ড, একটা ওয়ান অফ দি। আর এই বেস্ট ইন্টারেস্টটাকে মাথায় রেখে দুজন যে কথাটা বললেন, আমি তার রিপিট করছি না। একদমই তাই। সিআইডি তদন্ত করছে, তদন্তের ক্রমশ গতিটা বাড়ছে। আগেই আবারও আপনাদের এই যে যারা ধরা পড়লেন, কলঙ্কিত করলেন একটা সামাজিক কাঠামোকে এবং একটা ব্যবস্থাকে, নিঃসন্দেহে, এবং আশ্বস্ত করছি যারা দত্তক নিয়েছেন, মানুষ করছেন, যে মানসিক পিতামাতার ভূমিকা পালন করে, কোনো ভয় নেই তাদের পাশে। যেটি বললেন সুরজিৎ বাবু বললেন, ডাক্তারবাবু বললেন, কিন্তু যারা জাল করে শিশুকে বা প্রলুব্ধ করছেন, তাদের কিন্তু নিস্তার পাওয়া আগামী দিনে বেশ কঠিন। তার কারণ হচ্ছে যে অন্যায়ের শিকড় গভীরে প্রতীত হয়ে রয়েছে, সামাজিক মানুষ হিসেবে প্রত্যেকের দায়িত্ব সেটা শিকড় ধরে উপরে টান মেরে নিয়ে আসা। এক নতুন ভারত, নতুন সমাজ, যেখানে আবারও শেষ করছি এই কথাটা বলে, এই শিশুকে পৃথিবীর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। সেই কবি সুকান্ত ভট্টাচার্য, সারা পৃথিবীর একজন নমস্য কবি, তার স্বপ্ন ব্যর্থ হতে পারে না। কোনো কবির স্বপ্ন এরকমভাবে ব্যর্থ হতে দেওয়া যায় না, তাহলে প্রত্যেকে আমরা পাপের অংশীদার হয়ে উঠব। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার প্রদীপ কুমার নিমানি, আপনাকে, বিশিষ্ট চিকিৎসক সার্জন ডাক্তার নিমানি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শিশু সুরক্ষা বিশেষজ্ঞ সত্যগোপাল দে, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আইনজীবী এবং জাগরণ মঞ্চের যিনি আহ্বায়ক সুরজিৎ মুখার্জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের সাফ কথা। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।